থ্যাংক ইউ স্যার। স্যার আপনার 2টা ক্লাস মিস করছি, আমার জ্বর ছিল গত 3-4 দিন ধরে, আমার প্রচন্ড জ্বর ছিল স্যার। এখন কেমন আছেন আপনি? স্যার এখন ভালো, কিন্তু শুয়ে শুয়ে আপনার ক্লাস করছি স্যার, বাট আপনার 2-3টা ক্লাস মিস করেছে, আমার খুব খারাপ লেগেছে। সমস্যা নেই, আপনি অন্য যারা পার্টিসিপেন্ট করেছেন বা হোয়াটসঅ্যাপে আপনি সব ক্লাসের আবার ভিডিও দিয়ে দিচ্ছে দেখতেছি, সো দ্যাট আপনি ওখান থেকে হেল্প পাবেন। তারপরে যদি কোনো কনফিউশন থাকে আমাকে ফোন করবেন। থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে আমরা প্রথম মেশিনের কস্ট মোটামুটি আমরা যা মনে হলো যে আমরা সবাই পেরেছি। তাহলে ট্রেনিং আমার শেয়ারিংটা কোথায় গেল? Life of 6 years and an expected residual value of taka 1000. It is to be depreciated at 30% per annum on the reducing balance method. A full year depreciation is charged in the year of purchase with none in the year of sale. During the year 4, it is sold for taka 3000. What is the profit or loss on disposal? সবাই করেন। ডাবল ডিক্লাইনিং মেথড আর রিডিউসিং ব্যালেন্স মেথড কি দুইটাই কি এক? আমরা থিওরিতে সব আলোচনা করেছি, এখন তো কোশ্চেন করা যাবে না, এখন স্যার সলভ আমার করবেন। প্রথম ক্লাসটা মিস হয়েছে, এই কারণে স্যার জিজ্ঞেস করা। হ্যাঁ, এটা মিস হলে আর আপনি পারবেন না ক্যালকুলেশন করতে। টাকা প্রফিট, 256 টাকা পড়বে। অন্যদের কি অবস্থা?
স্যার আমার 87 হইছে মাইনাস লস 87 হয়েছে লস। আপনি এতক্ষণ পরে ভয়তে ভয়তে বলছেন, দেখছেন যে অনেকের তো অনেক বেশি, সেই জন্য আপনি বলেন না এতক্ষণ নাকি? না সরি স্যার, আমি চিন্তা করতেছিলাম আমি এবার সবগুলো ফার্স্ট সেকেন্ড সবগুলো ডেপ্রিসিয়েশন আলাদা আলাদা যিনি 87 বলেছেন তারটাই কারেক্ট হয়েছে। তো আমরা কাজে এখানে যেহেতু ডেপ্রিসিয়েশনটাই মেইন, কাজে এখানে আমাকে ওয়ার্কিং করে ডেপ্রিসিয়েশন বের করা উত্তম। তাড়াহুড়া করলে অঙ্ক ভুল হয়ে যাবে। অঙ্ক ছোট, আপনাদের প্ল্যান্টের অঙ্ক কিন্তু ছোট ছোটই আসবে, কিন্তু কনসেপ্ট যদি আপনি বলবেন। ওয়ার্কিং করে নেই ফার্স্ট ইয়ারের জায়গায় আছে 9 হতো, কিন্তু এখানে পার্সেন্টেজটা দেয়া আছে, সুবিধা আছে। তাহলে ডেপ্রিসিয়েশন এট দ্য রেট অফ 30%, তারপর বুক ভ্যালু। তাহলে চারটা কলামে যদি আমরা বের করি, তো প্রথমে ফার্স্ট ইয়ারে 9000 হলো কস্ট এবং 30% ডেপ্রিসিয়েশন আসে কত 3 নং 27 মানে 2700। তাহলে আমার বুক ভ্যালু কত হয়? 6300 স্যার। 6300। এটা গেল ফার্স্ট ইয়ারে। এবার আসেন সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ারে কস্ট আর বুক ভ্যালু হলো আবার 6300, রাইট? 6300। তারপরে আবার 30% তার উপরে ডেপ্রিসিয়েশন 1890। হ্যাঁ 1890। তাহলে বুক ভ্যালু বের করেন 4410। 4410। এবার থার্ড ইয়ারে যান, 4410 হবে বুক ভ্যালু অথবা কস্ট ভ্যালু, তার উপরে ডেপ্রিসিয়েশন 1323। তাহলে তাই যদি হয় তাহলে বুক ভ্যালু হবে 3087। ফোর্থ ইয়ারে এসে সে বিক্রি করেছে। আমরা কিন্তু থিওরির সময় আলোচনা করেছি, আপনারা নোট করেছেন কিনা জানি না। আমরা কিন্তু সেখানে বলেছিলাম যে ইন দি ইয়ার অফ পারচেজ আমরা নরমালি ফুল ইয়ারের ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করব যদি আমার কোশ্চেনে কিছু বলা না থাকে। কিন্তু in the year of sales আমি শুধু যে বছর আমি বিক্রি করব বা ডিসপোজাল করব সেই বছর আমি কখনোই ডেপ্রিসিয়েশন চার্জ করব না। আমরা এই আলোচনা কিন্তু থিওরির সময় অনেক করেছি। কাজেই যেহেতু ফোর্থ ইয়ারে সে বিক্রি করেছে, কাজে ফোর্থ ইয়ারে আমার আর কোনো ডেপ্রিসিয়েশন হিসাব করার দরকার নাই। তাহলে ফোর্থ এই অ্যাসেটটার বুক ভ্যালু হলো 3087 টাকা বুক ভ্যালু। তাহলে আমার এখানে বের করতে বলছে দি হোয়াট ইজ দি প্রফিট অর লস অন ডিসপোজাল। তো আমরা 3087 হলো আমার বুক ভ্যালু, কিন্তু আমি বিক্রি করেছি 3000 টাকায়। সো দ্যাট 3087 মাইনাস 3000 সমান 27 টাকা লস। অথবা আপনার কাছে যদি জার্নাল চাইতো এটা, তাহলে আমরা কিভাবে জার্নাল করতাম? এটা যদি আমাকে জার্নাল চাইতো তাহলে আমি জার্নালটা কিভাবে করতাম? জি স্যার ডবল ডিক্লাইনিং ক্যাশ ডেবিট 3000, লস অন সেল ডেবিট 87, ধরে এই লস অন সেল ডেবিট। স্যার হ্যাঁ ডবল ডিক্লাইনিং এর ক্ষেত্রে সেলস ভ্যালু কনসিডার করা হয় না, কিন্তু রিডিউসিং এর ক্ষেত্রেও কি কনসিডার করা হয় না? এটা তো থিওরিতে বহুত আলোচনা করেছি ভাই, এখন থিওরি জিনিস নিয়ে অঙ্কের সময় আলোচনা করলে
কেন করব আমরা? থিওরির সময় তো আপনার কোশ্চেন থাকতো, তখন আমরা কোশ্চেন আহ্বান করেছি। আমরা ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে আমরা সবসময় কি করি, আমরা কস্টে উপরে আমরা ডেপ্রিসিয়েশন বের করি। আর যখন ডাবল ডিক্লাইনিং হয় সেক্ষেত্রে আমরা যখন মেইন যখন এই স্টেট লাইনের যে রেটটা তার ডাবল করি, ডাবল করে সেখান থেকে আমরা বের করি। আর সাম অফ দ্য ইয়ার যেখানে, সেখানে আমরা স্যালভেজ ভ্যালুটা মাইনাস করে তারপরে ওয়েট ফ্যাক্টর দিয়ে ভাগ করি। তিন রকমের। আর রেট বের করার সময় আমার স্যালভেজ ভ্যালু লাগে ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে। ক্লাস করছিলেন না নাকি? জি স্যার করেছিলাম, কিন্তু আমি মানে এখানে একটু কনফিউজ যে ডবল ডিক্লাইনিং এর ক্ষেত্রে এই স্যালভেজ ভ্যালুটা মাইনাস করতে হয়, বাট রিডিউসিং এর ক্ষেত্রে আমি যতদূর মানে ডবল ডিক্লাইনিং এর ক্ষেত্রে মাইনাস করতে হয় না। এটা তো না, এটা ডবল ডিক্লাইনিং তো বলে না আপনাকে। রিডিউসিং ব্যালেন্স মেথড, ডাবল ডিক্লাইনিং তো স্টেট লাইন যা হবে তার ডাবল। আমি বলতেছি স্যার স্যালভেজ ভ্যালুটার ক্ষেত্রে স্যার, আমি আমার কনফিউশনটা হচ্ছে স্যালভেজ এর ক্ষেত্রে স্যার। হ্যাঁ, এবং এখানেও আছে বলা আছে না, বুঝছি, ঠিক আছে। তাহলে ডাবল ডিক্লাইনিং ব্যালেন্সের ক্ষেত্রে আমরা রেটটা নেব স্টেট লাইন থেকে, কিন্তু এখানে আবার রেটটা দেয়া আছে, প্লাস ওই রেট কস্টিং এর উপরে আমরা ডেপ্রিসিয়েশন বের করব, কিন্তু ওখানে স্যালভেজ ভ্যালু কনসিডার করা হয় না। এই জন্যই আমি থিওরির সময় বলে দিয়েছিলাম যে একটু নোট করে রাখেন যে কোনখানে স্যালভেজ ভ্যালু কনসিডার করা হয় আর কোনখানে কনসিডার করা হয় না। এবং সেখানে বলেও ছিলাম অঙ্ক করার সময় কনফিউশন হবে এবং আপনারা ম্যাক্সিমাম জায়গায় স্যালভেজ ভুল করবেন। তারই উদাহরণ আজকে আপনি দিলেন আবার। ওকে, তাহলে আমরা যদি জার্নাল করি, তো জার্নাল করবে একটু বলেন তো আমাকে। স্যার আমি লিখছি হলো অ্যাকুমুলেটেড ডিপ্রেশন অন মেশিন 5,913 টাকা, ক্যাশ 3,000 টাকা। অ্যাকুমুলেটেড ডিপ্রেশন কত হয়েছে? 5,913 টাকা স্যার। ক্যাশ 3,000। 5,913 কই কি? হ্যাঁ, ক্যাশ 3,000। লস অন ডিসপোজাল মেশিন অফ মেশিন 87 আর ডিসপোজাল অফ মেশিন ক্রেডিট 9,000। প্রথম তিনটা ডেবিট স্যার, পরেরটা ক্রেডিট, লাস্টেরটা। সবাই কি বুঝেছেন? উনি সুন্দরভাবে জার্নালটা বলেছে। এটা কিন্তু জার্নালটা আসতে পারতো, এখানে শুধুমাত্র আপনার লসটা বের করতে বলেছে, কিন্তু আপনি এটা জার্নালটা করে ফেলেন তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবে। পরীক্ষাতে কিন্তু এই ধরনের অঙ্কই আসবে এবং জার্নাল সহই আসবে। সো দ্যাট আমরা যদি লস বের করতে পারি তাহলে জার্নাল আমাদের করা উচিত। এখানে আমরা 3 বছরে, প্রথম বছরে আমরা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করেছি 2,700। সেকেন্ড ইয়ারে আমরা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করেছি 1,890 এবং থার্ড ইয়ারে ক্যালকুলেশন করেছি 1,323। আমরা আরেকটা কলাম করে ওখানে কিন্তু একটা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন গড় যদি করে নিতাম তাহলে আমাকে আজকের এই 3টা ফিগার যোগ করার দরকার হতো না। একদম অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ওই কলাম থেকে আমি পেয়ে যেতাম। ডেপ্রিসিয়েশন যোগ না করে স্যার 9,000 থেকে ওই যে যেটা লাস্ট ভ্যালুটা বাদ দিলেও হবে স্যার। 3,087 টাকা বাদ দিলে যেটা ওইটা ডেপ্রিসিয়েশন। হ্যাঁ, সেটাও হবে অথবা 3 বছরের ডেপ্রিসিয়েশন যোগ করলেও হবে। তাহলে 5,900, তবে মাইনাস করে বের করাটা বলতে পারে, কেন বলতে পারে, বুকগুলো বের করলেন সেটাও তো ভুল হতে পারে। তো রিকনসিলিয়েশন, আপনি রিকনসিলিয়েশন হয়ে যাবে। আপনি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যদি আপনি মাইনাস করেন, আপনি জার্নাল যদি মিলে যায় তাহলে ভাবলেন যে আপনি কোথাও ভুল হইলো না। আর আপনি যদি ওই বুক ভ্যালু দিয়ে সরাসরি মাইনাস করেন, বুক ভ্যালু যখন বের করছেন তখনও তো ভুল হতে পারতো। সেই জন্যই আমরা অ্যাডভাইস করি যে না, আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কলাম অ্যাড করে ওখানে মানে আরেকটা কলাম করে নিতে স্যার, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন করে নেন। আর তা নাহলে 3 বছরের ডেপ্রিসিয়েশন যোগ করে আপনি দেখবেন যে আপনি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত হয়েছে। জি, হ্যালো, ওকে। তা আমরা
এখানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন সবাইকে শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি স্যার। স্যার একটু ডিস্টার্ব দিচ্ছে নেটওয়ার্ক। হ্যাঁ নেটওয়ার্ক একটু ডিস্টার্ব করতেছে, তাই ডিস্টার্ব হচ্ছে স্যার, কেটে কেটে যাচ্ছে। ক্লিয়ার না স্যার কথা। ইদানিং বুঝলাম না, ইদানিং নেটওয়ার্কে প্রতিটা জায়গায় নেটওয়ার্কের সমস্যা। স্যার আজকে বৃষ্টির টাইমে স্যার আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 5913, এটা যেহেতু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যেহেতু আমরা তাকে ডেবিট করব 5913। এরপরে আমরা ক্যাশ পেয়েছি বিক্রি করে 3000, তাহলে ক্যাশটাও ডেবিট হবে 3000। হ্যাঁ, সেকেন্ড হলো আমি যে অ্যাসেটটা বিক্রি করলাম, যেহেতু অ্যাসেট ডেবিট, বিক্রি যেহেতু করেছে সে আউট হয়ে যাবে, তাহলে অ্যাসেটকে ক্রেডিট করতে হবে 9000। তাহলে অ্যাসেট ক্রেডিট হলো 9000, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট হলো 5913, আর ক্যাশ ডেবিট হলো 3000। সো দ্যাট এই ডেবিট এবং ক্রেডিটের মধ্যে যে ডিফারেন্স সেটাই 87। যেহেতু ডেবিট, কাজেই এটাকে আমরা লস বলবো, লস অন সেল অফ মেশিনারি অথবা লস অন ডিসপোজাল অফ মেশিনারি, ডেবিট হবে 87। এইবার আমার ডেবিট এবং ক্রেডিট মিলে গেছে। সো দ্যাট কখনো যদি ডেবিট এবং ক্রেডিটের ভিতরে যদি ডেবিট ব্যালেন্স হয় সেটা হবে লস, আর যদি ক্রেডিট ব্যালেন্স হয় সেটা হবে প্রফিট বা লাভ বা গেইন। সব ক্লিয়ার? ওকে, আমরা প্লান্ট অ্যাসেটের 4টা ফিজিক্যালি অঙ্ক করলাম। তারপরে আমরা যখন থিওরি আলোচনা করছি তখন আমরা একটা অঙ্ক উদাহরণ দিয়ে আমরা করার চেষ্টা করেছি। এর বাইরে আর কিছু আসবে না, যদি আসে এরকম ছোট ছোট অঙ্কই আসবে, ডিসপোজাল অথবা যদি আপনার এই যে জার্নাল অথবা কস্ট অফ দি মেশিনারি এগুলা বের করা। সো দ্যাট কনসেপ্ট যত ক্লিয়ার হবে এসব ছোট ছোট অঙ্ক আপনাদের জন্য ইজি হবে এবং ফুল মার্ক পাবেন। এই ট্রেনিংটা কোন কস্টিং এর মধ্যে যাবে স্যার? ট্রেনিংটা এটা রেভিনিউ কস্টের ভিতরে যাবে। থ্যাংক ইউ স্যার। সো দ্যাট আমরা আজকের প্লান্ট অ্যাসেটের আজকের এখানে শেষ করতে চাই। কারো যদি কোনো কোশ্চেন থাকে আমরা সেটা আলোচনা করবো, তা নাহলে আমরা নেক্সট চ্যাপ্টারে যাব। স্যার কোশ্চেনে একবার চেঞ্জ ইন ডিপ্রিসিয়েশন মেথড আসছিল, কিছু বছর পর ডিপ্রিসিয়েশন মেথডটা চেঞ্জ করার একটা মেথড আসছিল এর আগে, স্যার একটু বলতেন তাহলে। কোশ্চেনটা বলেন আবার। স্যার এই যে চেঞ্জ ইন ডিপ্রিসিয়েশন মেথড এমন একটা অঙ্ক আসছিল এর আগে এক্সামে আর কি। হ্যাঁ, ওটা স্যার একটু বলতেন কিভাবে ওটা মেথড চেঞ্জ করে ডিপ্রিসিয়েশনটা কালে ই করবো, তাহলে স্যার একটু ভালো হতো। যে চেঞ্জ দি মেথড, ডেপ্রিসিয়েশনের মেথড যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে ইনকাম স্টেটমেন্টের এফেক্ট কি হবে, এরকমের নাকি? যদি তাই হয় তাহলে আপনি এখানে ভালো সুন্দরভাবে কমেন্ট করতে পারবেন যে ডেপ্রিসিয়েশন চেঞ্জ করলে, মেথড চেঞ্জ করলে ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্ট কমও হতে পারে বেশিও হতে পারে। যেহেতু ডেপ্রিসিয়েশন আমরা ইনকাম স্টেটমেন্টে ডেবিট করি অর্থাৎ খরচ হিসাবে সেই জন্য যদি কম হয় ডেপ্রিসিয়েশন, কোনো মেথড চেঞ্জের জন্য যদি কম হয় সেই ক্ষেত্রে আপনার ইনকাম বেড়ে যাবে, আর যদি ডেপ্রিসিয়েশন বেশি হয় সেই ক্ষেত্রে ইনকাম কমে যাবে। এবং যদি কোম্পানি লিস্টেড কোম্পানি হয় মার্কেটে সেই ক্ষেত্রে আপনাকে এইটা ডিসক্লোজার দিতে হবে যে এই মেথড চেঞ্জ অফ দি মেথড
অফ ডেপ্রিসিয়েশনের ফলে আপনার ইনকামে কি এফেক্ট হয়েছে সেটা ডিসক্লোজার দিতে হবে, যে যদি আপনি চেঞ্জ না করতেন তাহলে আপনার প্রফিট কত হতো, আর চেঞ্জের জন্য আপনার প্রফিট কত বেড়েছে অথবা কত কমেছে। ক্লিয়ার হয়েছেন? ওকে স্যার, ইয়েস স্যার। স্যার আমি একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম স্যার। রাইট, স্যার ওই আমি আগের যে কোশ্চেনগুলো আসছে স্যার আপনার বোঝানোর পরে আমি স্যার কোশ্চেনগুলো করতেছিলাম। আমি আসলে মানে নন কমার্স ব্যাকগ্রাউন্ডের, তো বাকি অঙ্কগুলো পারছি, কিন্তু 2017 সালের একটা জুন মাসে একটা কোশ্চেন আসছিল স্যার, এই কোশ্চেনটা একটু বুঝতে পারি না, যদি একটু আপনি সময় করে একটু বুঝাই দিতেন যে আসলে কি চাচ্ছে বা কি। তো পুরা কোশ্চেনটা তো পুরা এখন বোঝানো যাবে না, আপনার কোন স্পেসিফিক পয়েন্ট আবেদন সেটা বলেন, সেটা বোঝানোর চেষ্টা করি। না স্যার আমি বাকি অঙ্কগুলো করতে পারছি, কিন্তু এই অঙ্কটা ঠিক আছে তাহলে স্যার পরে যখন আপনি কোশ্চেনটা তো ভাই আমার কাছে নেই, আমি কেমনে আপনাকে বুঝাবো? ঠিক আছে স্যার, তাহলে যখন সময় হয় আপনার যদি স্যার আমি একটু হ্যাঁ সেটা আপনি আমাকে কোন পয়েন্টটা আপনি বুঝতেছেন না বা কোন পয়েন্টে আপনি আমি আলাপ করতে পারতাম। আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েন, পরে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব স্যার, আপনি পরে যদি সময় পান একটু আলোচনা করবেন স্যার। নাও আমরা আজকে ক্যাশ ফ্লো আলোচনা করতে চাই। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা নরমালি সবসময় বলে আসছি যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, পরবর্তী পর্যায়ে the cash flow has been renamed a statement of cash flow in accordance with IS 7 এ এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের নাম পরিবর্তন করেছে, এখন বলতে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, নট ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, সো দ্যাট অনেক সময় ছোট্ট করে 1 মার্ক বা 2 মার্কের কোশ্চেন আসে, হোয়াট ইজ দি রিনেম অফ ক্যাশ ফ্লো, বা ইজ দি ক্যাশ ফ্লো ইজ দি অ্যাকুরেট নেম, বলবেন যে না অ্যাকুরেট নেম না, এখন অ্যাকুরেট নেম হলো স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। এটা IS 7 এ রিনেম করা হয়েছে, নাম পরিবর্তন করা হয়েছে, সো দ্যাট আমরা এখন থেকে আর ক্যাশ ফ্লো না বলে বলবো স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। এখন আমরা যেমন ফিনান্সিয়াল স্টেটমেন্ট যে আমরা বলি, যখনই কেউ বলে যে প্রিপেয়ার এ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, তখন আমরা কি বুঝি এই কথা দিয়ে? হোয়াট ডু ইউ মিন বাই ফিনান্সিয়াল স্টেটমেন্ট? যেটা দিয়ে আমরা একটা কোম্পানির অ্যাসেট, লায়াবিলিটি এবং ইনকাম স্টেটমেন্ট দেখতে পাই, যদিও কম্পোনেন্টস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অনুযায়ী 5টা হওয়ার কথা। স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, স্টেটমেন্ট অফ প্রফিট or loss or and other comprehensive income statement, statement of changes in equity, statement of cash flow, and note or extraordinary notes. আমরা নরমালি যখনই কেউ বলে যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট, তখনই আমরা বুঝবো যে নরমালি ব্যালেন্স শিট আর ইনকাম স্টেটমেন্ট and statement of cash flow, holders equity, statement of stockholders equity, that means equity section। এবং আজকে আমরা আরেকটা শিখলাম যে সেটা হলো স্টেটমেন্ট অফ ক্যাশ। স্যার আপনি লগ আউট করে স্যার আবার একটু লগ ইন করেন। ফিনান্সিয়াল স্টেটমেন্ট পাচ্ছি না। জি স্যার, জি স্যার আপনার কথা শুনতে ভালো হয় স্যার, শুনতে পাচ্ছি না। হ্যাঁ ক্লিয়ার হচ্ছে না স্যার।
সেটা হলো যে আমরা বলেছি যে ক্যাশ ফ্লো, আমরা প্রশ্ন করেছিলাম যে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলতে আমরা কি বুঝি। সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট মিনস the balance sheet, income statement, and statement of stockholders' equity, and also the statement of cash flow. So that আমরা বলতে পারি যে cash flow হলো বা statement of cash flow also a statement of financial statement. তার মানে statement of financial statement বলে আমরা অবশ্যই statement of cash flow-টাও করতে হবে আমাদের। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নরমালি আমাদেরকে ক্যাশ কতটুকু জেনারেট হলো ইন এ পার্টিকুলার অ্যাকাউন্টিং পিরিয়ড, কতটুকু জেনারেট হলো এবং কতটুকু আমার ওই সময়ে কতটুকু ক্যাশ খরচ হলো, সেটাকে হিসাব যে স্টেটমেন্টের মাধ্যমে আমরা করি সেটা কি নরমালি আমরা বলি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তো এই ক্যাশ ফ্লো যখনই আমরা করব তখনই আমাদের কনসেপ্ট একটাই থাকবে, ধারণা একটাই থাকবে যে আমরা সবসময় ক্যাশ নিয়ে চিন্তা করব যে ক্যাশ স্পেসিফিক ভাবে ক্যাশ কতটুকু ইনফ্লো হলো এবং স্পেসিফিক ভাবে ক্যাশ কতটুকু আউটফ্লো হলো, সেটার যে হিসাব, সেটার যে স্টেটমেন্ট, সেটা কি আমরা বলবো স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। সো এটা দুটো পদ্ধতিতে করা যায়। একটা পদ্ধতিকে আমরা বলি ডাইরেক্ট মেথড, আর একটা পদ্ধতিকে আমরা বলি ইনডাইরেক্ট মেথড। কোশ্চেনে যদি কিছু বলা না থাকে তাহলে আমরা নরমালি সবসময় ইনডাইরেক্ট মেথড করারই চেষ্টা করব, কারণ ইনডাইরেক্ট মেথড মোর অর্গানাইজেশন ইউজ করে ইনডাইরেক্ট মেথড। স্যার যদি প্রশ্নে স্যার ইনকাম স্টেটমেন্টও দেয়া থাকে, নরমালি তো ইনডিরেক্ট মেথডে করতে হলে শুধু ব্যালেন্স শিট দিয়ে দেয়, ইনকাম স্টেটমেন্টটা দেয় না। যদি ইনকাম স্টেটমেন্টও দিয়ে দেয় এবং বলে না দেয় যে ডিরেক্ট না ইনডিরেক্ট মেথডে, সেই ক্ষেত্রেও কি ইনডিরেক্ট মেথডে করব স্যার? না, আমি কিন্তু ডিরেক্ট মেথডে করতে বলি না, আমি বলছি ইনডাইরেক্ট মেথডে করতে। ওইটাই তো বললাম স্যার, যে যদি ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্ট দুইটাই দেয়া থাকে প্রশ্নে, সেই ক্ষেত্রেও কি ইনডিরেক্ট মেথডে করব কিনা? যদি বলে তাহলে করবেন, কিন্তু নরমালি সবসময় ইনডাইরেক্ট মেথডই করার চেষ্টা করবেন, কারণ ইনডাইরেক্ট মেথডে আপনার করাটা একটু ইজি, আর ডাইরেক্ট মেথডে অনেক সময় পরীক্ষার হলে করা একটু টাফ হয়ে যায়, বা অনেক সময় ওয়ার্কিং বেশি করতে হয়, তথ্য বের করতে সময় লাগে। আর বলা না থাকলে আপনি কেন একটা কঠিন পদ্ধতিতে যাবেন, সেক্ষেত্রে আপনি ইনডাইরেক্ট পদ্ধতিতে যাওয়াই বেটার। তো আমরা দুটো জিনিস শিখলাম, একটা হলো যে ইনডাইরেক্ট মেথড পদ্ধতিতে করা যায় এবং ডাইরেক্ট পদ্ধতিতে মেথডও করা যায়। তো উনি যেটা বলেছেন যে যদি ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট সব দিয়ে দেয়, নরমালি সব দিয়েই দেয়, ডাইরেক্টও দেয়, ইনডাইরেক্টও দেয়, সেক্ষেত্রে আমরা ইনডাইরেক্টে বেশি করব, কারণ ইনডাইরেক্টে করাটা ইজি। এখন আমরা ফরম্যাটটা কিভাবে আমরা ইনডাইরেক্ট মেথডে অঙ্ক করব সেটাই আমরা আজকের আলোচনা করব, এবং তার ভিত্তিতে আমরা কিছু ফরম্যাট দিয়ে দেব। পরবর্তী পর্যায়ে আমরা ডাইরেক্ট মেথড শিখবো। দুটো একবারে শিখলে আমাদের দুইটাই কনফিউশন হয়ে যাবে। দুটো পদ্ধতি একটা স্টেজই শুধু ডিফারেন্স হয়, আর প্রতিটা পদ্ধতিতেই তিনটা স্টেজ তিনটা হলো যে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, and cash flow from investing activities, and cash flow from financing activity. দুটো পদ্ধতিতে এই তিনটা স্টেপে ক্যাশ ইনফ্লো এবং আউটফ্লো বের করা হয়। আপনার ডাইরেক্ট পদ্ধতিতে শুধুমাত্র ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি এইটাতেই ডিফারেন্স হয়, আর বাকি যে দুটো ইনভেস্টিং অ্যাক্টিভিটি এবং ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি সেটা সেম থাকে। সো দ্যাট আমরা সবসময় খেয়াল করব যে ডাইরেক্ট এবং ইনডাইরেক্টের মধ্যে পার্থক্য শুধুমাত্র ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটির ভিতরে। নাও আমরা একটু ফরম্যাটটা যদি আমরা করতে পারি, সেক্ষেত্রে আমাদের অনেকগুলো অঙ্ক করার চেয়েও বেটার হবে। কারণ আমি যদি ফরম্যাটটা বুঝতে পারি বা বুঝি,
তাহলে যে কোনো অঙ্ক আমার জন্য ইজি হয়ে যাবে। সেক্ষেত্রে অঙ্ক খুব বেশি একটা চিন্তা করার প্রয়োজন হয় না। এই জন্য আমরা ফরম্যাটটা আগে করব। সেটা হলো আমরা প্রথমেই বলেছি যে 3টা স্টেপ হয় ক্যাশ ফ্লোতে। প্রথমেই হলো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি। আর ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি এটা আবার আমরা দুটো পদ্ধতিতে আমরা বের করি। একটা হলো ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন, তারপরের স্টেপ হলো অপারেটিং ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। অর্থাৎ ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস কে যখন আমরা বের করব তখন প্রথম স্টেপে আমাদের বের হবে ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশনস, তারপরে বের হবে আমাদের ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এর পরের স্টেপটা হলো ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি। তারপরের স্টেপ হলো ক্যাশ ফ্লোস ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। আমরা এখন ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি এটা আগে আলোচনা করব, প্রথম স্টেপটা। সবাই কি শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছি, কিছু দেখতে পাচ্ছি না স্যার, আপনাকে বা স্ক্রিন কিছু দেখতে পাচ্ছি না। জি জি স্যার, আপনাকেও দেখা যাচ্ছে। স্ক্রিনও দেখতে পাচ্ছি না স্যার, আপনাকেও দেখতে পাচ্ছি না। আমাকে দেখতে পাচ্ছেন না? স্যার এখন পাচ্ছি স্যার, এখন দেখা যাচ্ছে। দেখতে পারলে কি লেখা যায়? স্যার দেখলে মানে কমিউনিকেশনটা আরো স্ট্রেনথেন হয় স্যার। ওকে, তাহলে আমরা প্রথম স্টেপ করব এখন, সেটা হলো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি। ফার্স্ট স্টেপ ক্যাশ ফ্লো বের করার ইনডাইরেক্ট পদ্ধতিতে প্রথম পদ্ধতি হলো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি। সেখানে ফার্স্ট স্টেপ প্রথম যেটা আমরা বের করব সেটা হলো ক্যাশ ফ্লো ফ্রম ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন। ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন, সেখানে প্রথম আইটেমটা আমরা যেটা লিখবো সেটা হলো অপারেটিং প্রফিট দিয়ে আমরা শুরু করব। আর এই অপারেটিং প্রফিট আমরা পাবো ইনকাম স্টেটমেন্টে। প্রথমে আমরা ইনকাম স্টেটমেন্টের দিক তাকাবো। আমরা সেখানে অপারেটিং প্রফিট খুঁজে পাবো, সেখান থেকে আমার অপারেটিং প্রফিট আমি ফিগারটা নিব। এখন আপনারা জানেন যে ইনকাম স্টেটমেন্ট যখন আমরা করি তখন কিন্তু ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে কি বের হয়? আমাদের নেট প্রফিট বের হয় আফটার ট্যাক্স। এই যে আফটার ট্যাক্স নেট প্রফিট, এর ভিতরে অনেক আইটেম আছে যেগুলো ক্যাশের সাথে রিলেটেড না, যেগুলোকে আমরা নন ক্যাশ আইটেম বলি। তো আমার উদ্দেশ্য হলো ক্যাশ ফ্লো করা, আমার প্রতিষ্ঠানে টোটাল কতটুকু ক্যাশ ইনফ্লো হলো এবং কতটুকু ক্যাশ আউটফ্লো হলো সেটা বের করা। সেই কারণে আমি প্রথমেই সেই ইনকাম স্টেটমেন্টে দেখবো যে নন ক্যাশ আইটেম কি কি আছে, সেগুলোকে সবসময় আমি বাদ দেবো। তাহলে নর্মালি যে সমস্ত আইটেম হয় সেগুলো আমরা লিখে নেব। যেমন তাহলে আমি প্রথমেই ইনকাম স্টেটমেন্ট থেকে আমি ফার্স্ট স্টেপ হলো অপারেটিং প্রফিট, ফার্স্ট আইটেম ফার্স্ট স্টেপ দ্যাট ইজ ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি। এটা হবে হেডিং লিখে নেন, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি। এটা হলো মেইন হেডিং। তার নিচে লেখেন ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন। আমরা বলেছি যে এটা দুইটা স্টেপে বের করব। একটা হলো ক্যাশ ফ্লো ফ্রম জেনারেটেড অপারেশন, তারপর আমরা বের করব যে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন, ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন। প্রথম হেডিংটা দেবেন ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। আমরা এই অপারেটিং অ্যাক্টিভিটিস এর ভিতরে আমরা প্রথম যেটা বের করব সেটা হলো ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন। তাহলে এই ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন কিভাবে বের করব? প্রথম আইটেমটাই লেখেন যে অপারেটিং প্রফিট। এই অপারেটিং প্রফিট কোথায় পাবো আমি? ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট, হ্যাঁ। এর সাথে কিছু আইটেম আমি অ্যাড করব, কিছু আইটেম আমি লেস করব। তাহলে অ্যাড করব কোনগুলো? যেগুলো বাদ দিয়ে
ইনকাম স্টেটমেন্টে যে নন ক্যাশ আইটেম বাদ দিয়ে আমি প্রফিটটা বের করেছি লেস করে, সে মনে করেন ডেপ্রিসিয়েশন একটা খরচ। তাহলে এখন আমি কি করি, আমি আমার যে সেলস থেকে সেখান থেকে আমি ধরেন ডেপ্রিসিয়েশন বাদ দিই, গ্রস প্রফিট থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে আমি অপারেটিং প্রফিটটা বের করি। তাহলে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে প্রফিট আমি কম বের করি, প্রফিটটা কমে যায়। কিন্তু সেই জন্য কিন্তু আমার যতটুকু ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে আমি প্রফিটটা বের করেছি, প্রফিট ঠিকই বের হয়েছে, কিন্তু আমার কিন্তু আমি যদি ক্যাশের কথা যখন চিন্তা করি তখন কিন্তু দেখবো যে ক্যাশ তো আমার এর চেয়ে আরো বেশি হওয়ার কথা, কারণ ডেপ্রিসিয়েশনের মাধ্যমে কিন্তু আমার ক্যাশটা প্রতিষ্ঠান থেকে আউট হয়নি, এটা একটা খরচ হিসেবে আমি মাইনাস করেছি। এই জন্যই আমি বলছি যে নন ক্যাশ আইটেম গুলো আমি সবসময় যদি লেস দিয়ে থাকে আমি অ্যাড করব, যদি অ্যাড করে থাকে আমি লেস করব। সো দ্যাট প্রথম আইটেমই অ্যাড লিখে অ্যাড থেকে আপনি লেখেন নন ক্যাশ আইটেম, অপারেটিং প্রফিটের সাথে অ্যাড হবে নন ক্যাশ আইটেম। দুই নম্বরে লেখেন ডেপ্রিসিয়েশন ফর দি ইয়ার। নন ক্যাশ আইটেম হতে পারে, যে কোনো আইটেম হতে পারে, তারপরে ডেপ্রিসিয়েশন ফর দি ইয়ার। তাহলে কি অ্যাডের নিচে অ্যাডের ঘরে লিখবো স্যার? জি, অ্যাড, এই যে অ্যাডের ঘরে অ্যাড যেগুলো করব অ্যাডের ঘরে স্যার। হ্যাঁ, অ্যাড কি কি করবেন সেই আইটেম গুলো আমি বলতেছি। নন ক্যাশ আইটেমে আপনি যেমন একটা বললাম যে ডেপ্রিসিয়েশন, তাহলে ডেপ্রিসিয়েশন হলো একটা ইটস এ নন ক্যাশ আইটেম, তাহলে অ্যাড হবে এক নম্বরে নন ক্যাশ আইটেম, সেটা একটা উদাহরণ বলছি, যেমন ডেপ্রিসিয়েশন। আপনি ব্র্যাকেটে ডেপ্রিসিয়েশন লিখতে পারেন, ডেপ্রিসিয়েশন চার্জ ফর দি ইয়ার। দুই নম্বরে লিখবেন লস অন ডিসপোজাল অফ নন কারেন্ট অ্যাসেট। আমরা যে এই যে নন কারেন্ট অ্যাসেট যে আমরা যেমন ওই যে একটু আগেও যে চ্যাপ্টারটা শেষ করলাম, প্লান্ট অ্যাসেটের যে চ্যাপ্টারটা শেষ করলাম, সেখানে আমরা দেখেছি যে প্লান্ট বিক্রি করতে গেলে অনেক সময় লস হয়, কিন্তু লস হলে কিন্তু আমার টাকা বের হয়ে যায় না, শুধুমাত্র বিক্রি করলে টাকাটা আসে, কিন্তু লস আর গেইনে কিন্তু টাকাটা আসতেছে না, যাইতেছে না। যত টাকায় বিক্রি করছি ওই টাকাটা শুধু মানে ই হয় ইনফ্লো হয়, কিন্তু লসের ক্ষেত্রে কিন্তু আউটফ্লো হয়নি, সেই জন্যই ওটা আবার অ্যাড হবে, অ্যাড ব্যাক, এগুলোকে আমরা বলি অ্যাড ব্যাক। তাহলে দুই নম্বর হবে লস অন ডিসপোজাল অফ ফিক্সড অ্যাসেট বা নন কারেন্ট অ্যাসেট। জি, এরপরে আপনারা কি বলতে পারেন যে নরমালি ইনকাম স্টেটমেন্ট যে আমরা করি এখানে কোন কোন জিনিসের এফেক্ট গুলা থাকে, কোন কোন আমরা যেমন আমরা যদি ব্যালেন্স শিটের দিক তাকাই সেখানে ধরেন আমরা দুটো জিনিস পাই, একটা পাই হলো লং টার্ম, একটা পাই হলো কারেন্ট, একটা ফিক্সড বা লং টার্ম, একটা হলো কারেন্ট। লং টার্ম অ্যাসেট হতে পারে, লং টার্ম লায়াবিলিটি হতে পারে, আবার ঠিক কারেন্ট অ্যাসেট হতে পারে, কারেন্ট লায়াবিলিটি হতে পারে। আমরা নরমালি ইনকাম স্টেটমেন্টে কোন ধরনের অ্যাসেটের এফেক্ট গুলো থাকে? কারেন্ট অ্যাসেটের। জি, কারেন্ট অ্যাসেটের এগুলো থাকে স্যার। জি জি জি, মানে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি যে হ্যাঁ এফেক্ট গুলো এগুলাই থাকে নরমালি ইনকাম স্টেটমেন্টে। সো দ্যাট যেহেতু আমি ইনকাম স্টেটমেন্ট নিয়েই ওই অপারেটিং প্রফিট নিয়ে প্রথম স্টার্ট করেছি, সো দ্যাট এখানে সমস্ত কারেন্ট অ্যাসেট এবং সমস্ত কারেন্ট লায়াবিলিটি গুলো এফেক্টটা আসবে। তা আমরা প্রথমে অপারেটিং প্রফিটের সাথে অ্যাড করেছি নন ক্যাশ আইটেম এজ লাইক ডেপ্রিসিয়েশন, তারপরে করেছি লস অন ডিসপোজাল অফ নন কারেন্ট অ্যাসেট। 3 নম্বরে হবে ডিক্রিজ ইন ইনভেন্টরি। ইনভেন্টরি হলো কারেন্ট অ্যাসেট, তাহলে ডিক্রিজ ইন ইনভেন্টরি বা decrease the value of inventory. Decrease the value of inventory এর অর্থটা কি?
ইনভেন্টরি মূল্য যখন কমে যায় আর কি স্যার। কমে যায়, তাহলে ইনভেন্টরি কি একটা অ্যাসেট, তাই না? জি স্যার, কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট, তাহলে অ্যাসেট যদি আপনার কাছ থেকে চলে যায় সেক্ষেত্রে ভাবতে হবে যে আপনার ক্যাশ ইনফ্লো হয়েছে। হ্যাঁ, আমি উইদার বিক্রি করেছি, বিক্রি হলেই তো আমার ওটা চলে গিয়েছে, তখন তার মানে আমার ক্যাশ ইনফ্লো হয়েছে। হ্যাঁ, যদি আপনি ইনভেন্টরি যদি ডিক্রিজ হয়, ডিক্রিজ মানে কমে যায়, যদি আপনার কোনো অ্যাসেট যদি আপনার কাছ থেকে কমে যায় তাহলে অবশ্যই আপনাকে ভাবতে হবে যে এটার বিনিময়ে আপনার ক্যাশ চলে আসে, এই জন্য আমরা অ্যাড করেছি। বুঝতে পারছেন সবাই? এটা কি সকল ধরনের কারেন্ট অ্যাসেটের জন্য প্রযোজ্য? সকল ধরনের কারেন্ট অ্যাসেটের জন্য প্রযোজ্য, সকল ধরনের ফিক্সড অ্যাসেটের জন্য প্রযোজ্য। আপনি যখন আপনি অ্যাসেট বিক্রি করতে, তার মানে আপনি ওটা সেল করছেন, মানে ধরে নিতে হয় যে আপনার টাকাটা আসতেছে বিকজ আপনি ওটা বিক্রি করতেছেন, সেটা কারেন্ট হোক নন কারেন্ট হোক। স্যার যেটা বলতেছিলেন মূল কথা হলো আপনার যদি কোনো অ্যাসেট কমে যায়, আমরা অ্যাজাম্পশন করলাম যে আপনি কাউকে গিফট করেননি। গিফট যদি না করেন, আপনার ব্যবসাতে যদি কোনো অ্যাসেট থাকে, যেমন সে ল্যান্ড ধরেন, অথবা আমি কারেন্ট অ্যাসেট নিয়ে কথা বলি, মনে করেন আপনার স্টোরে মালামাল আছে, এখন মালামালের ভ্যালু কমে গেছে। আপনার ওপেনিং এ ধরেন 5,000 টাকার মাল ছিল, এখন সেটা হয়ে গেল ধরেন 3,000 টাকা, তাহলে এই 2,000 টাকার মাল ধরে নিতে হবে যে আপনি বিক্রি করে দিচ্ছেন। এটা একটা কনসেপ্ট, এই না করলে আপনি ক্যাশ ফ্লো মিলাতে পারবেন না। তার মানে আপনি সবসময় ভাববেন যে আপনার কাছ থেকে যদি অ্যাসেট চলে যায়, কমে যায়, তাহলে আপনি বিক্রি করেছেন, ক্যাশ এসেছে। আর যদি আপনি অ্যাসেট আপনার কাছে আবার আসে, বেড়ে যায়, আপনি যদি মনে করেন সে আপনার ব্যবসাতে আগে একটা ল্যাপটপ ছিল, এখন আরেকটা ল্যাপটপ হয়েছে, 2টা ল্যাপটপ, তাহলে যখনই আপনার 2টা ল্যাপটপ হয়েছে বা 2টা ক্যালকুলেটর হয়েছে, তাহলে নিশ্চয়ই আরেকটা ক্যালকুলেটর আপনি কিনেছেন। তাহলে যখনই আপনি একটা ক্যালকুলেটর কিনেছেন, আপনার কাছ থেকে ক্যাশ আউট হয়ে গেছে। সেই জন্যই আমরা নর্মালি সবসময় ভাবি যে যদি কোনো অ্যাসেট ইনক্রিজ হয় তাহলে ভাববেন যে আপনার ক্যাশ আউট হয়ে গেছে, আর যদি কোনো অ্যাসেট ডিক্রিজ হয় তাহলে ভাববেন আপনার প্রতিষ্ঠানে ক্যাশ ইন হয়েছে, ক্যাশ বেড়ে গেছে, যদি আপনি কাউকে গিফট না করেন। তার মানে স্যার সিমিলার গোজ ফর দ্য লায়াবিলিটিস, মানে লায়াবিলিটিস যদি ইনক্রিজ হয় তার মানে আমার বুঝতে হবে যে আমার টাকা আমি পাইছি, আর যদি লায়াবিলিটি ডিক্রিজ হয় তার মানে আমার টাকা চলে গেছে। স্বাভাবিক, আপনি আজকের আপনার কাছে মানুষ পায় 1,000 টাকা, আগামীকালকের মানুষ আপনার কাছে পায় 5,000 টাকা, তার মানে বুঝতে হবে আরো 4,000 টাকা আপনি মানুষের কাছ থেকে ধার নিয়েছেন। হ্যাঁ, তার মানে আপনি ধার নিয়েছেন মানে আপনার কাছে টাকা আসছে, আর যিনি দিয়েছে তার টাকা চলে গেছে। কাজে আমার লায়াবিলিটি ইনক্রিজ হলে স্বাভাবিকভাবে তার মানে ক্যাশ ইনফ্লো হয়েছে, আমার প্লাস হবে, এবং লায়াবিলিটি যদি ডিক্রিজ হয় তার মানে আমার পকেট থেকে টাকা চলে গেছে, ক্যাশ ডিক্রিজ হবে। হ্যাঁ, অ্যাসেটের ক্ষেত্রে যা হবে তার উল্টো হবে লায়াবিলিটির ক্ষেত্রে। তাহলে আমরা 3 নম্বরে বলেছি ডিক্রিজ দি ভ্যালু অফ ইনভেন্টরি। 4 নম্বরে বলবো ডিক্রিজ দি ভ্যালু অফ অ্যাকাউন্টস রিসিভেবল। Decrease the value of accounts receivable. অ্যাকাউন্টস রিসিভেবল যদি কমে তার মানে টাকা আমরা পাইছি। হ্যাঁ, অ্যাকাউন্টস রিসিভেবল যদি কমে, আপনি আজকে মানুষের কাছে 2,000 টাকা পান, কালকে বলতেছেন না স্যার আমি 500 পাই, তার মানে 1,500 টাকা সে দিয়ে দিছে। তার থেকে সহজ ভাবে ধরেন আপনি অ্যাকাউন্টস রিসিভেবল আপনার একটা কারেন্ট অ্যাসেট না, কারেন্ট অ্যাসেট ডিক্রিজ হবে মানে যে কোনো অ্যাসেট ডিক্রিজ হবে মানে আপনার ক্যাশ আসছে, ঠিক আছে না স্যার? হ্যাঁ, আপনি কারেন্ট অ্যাসেট মানে অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস যে যেভাবে ভালো বোঝে, এখানে বিভিন্ন গ্রুপের ছাত্রছাত্রী আসছে, কাজে যে যেভাবে বোঝে, আপনি মানুষের কাছে টাকা পেতেন, এখন টাকা কমে গেছে, আপনি 5,000 টাকা পেতেন আজকের, কালকে আপনি বলতেছেন আমি টাকা পাই 4,000, তার মানে 1,000 সে দিয়ে দিছে। সেই জন্যই যখনই অ্যাকাউন্টস রিসিভেবল কমে যাবে বা অ্যাসেট কমে যাবে, অ্যাকাউন্টস রিসিভেবল একটা অ্যাসেট। আমি আগেও বলেছি যে কারেন্ট অ্যাসেট নিয়ে আমরা ইনকাম স্টেটমেন্টে এফেক্ট আসে কারেন্ট অ্যাসেট বা কারেন্ট লায়াবিলিটি, সো দ্যাট আমরা এই কারেন্ট অ্যাসেট নিয়ে এখন কথা বলতেছি। তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল একটা কারেন্ট অ্যাসেট, সেও যদি একই অবস্থা যদি কমে যায় তাহলে ভাববেন, যেহেতু অ্যাসেট কমে গেলে ভাববেন আপনার ক্যাশ ইনফ্লো হয়েছে, আর যদি বেড়ে যায় আপনি ভাববেন ক্যাশ আউটফ্লো হয়েছে।
তাহলে কয়টা আইটেম লিখেছি আমরা অ্যাড করেছি স্যার চারটা আরেকটা হলো ইনক্রিজ দি ভ্যালু অফ অ্যাকাউন্টস পেয়াবেল increase the value of accounts payable যেহেতু অ্যাসেটের ডিক্রিজ সেই ক্ষেত্রে লায়াবিলিটির হবে ইনক্রিজ আগেরগুলো ছিল ডিক্রিজ আর লায়াবিলিটির ক্ষেত্রে হবে ইনক্রিজ এর সাথে আমরা লেস করব অপারেটিং প্রফিটের সাথে অ্যাড করলাম 5টা আইটেম সবাই ক্লিয়ার আমরা অপারেটিং প্রফিটের সাথে 5টা আইটেম অ্যাড করলাম যোগ করলাম হ্যাঁ কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে তো স্যার ক্যাশ থাকে ব্যাংক থাকে এগুলো আসলো না 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 ক্যাশ ব্যাংক ওটা তো ব্যালেন্স আছে ওইটা আমরা পরে ওটা যোগ করব ওপেনিংটা যোগ করলে আমরা ক্লোজিং ব্যালেন্স মিলিয়ে ফেলবো আমাদের ক্যাশ ফ্লোর উদ্দেশ্যই হলো যে আমার যে ক্লোজিং যে ব্যাংকে যে টাকা আছে সেটা ঠিক আছে কিনা সেটা বের করব বা আমার ক্যাশে হাতে যে টাকা আছে সেটা ঠিক আছে কিনা সেটা বের করব সেটা যদি আমার মিলে যায় তখন আমি ভাববো যে আমার ক্যাশ ফ্লো মিলে গেছে এই জন্যই আমরা ক্যাশ বা ব্যাংক ব্যালেন্স এখন কনসিডার করবো না এটা করবো অঙ্কের শেষে গিয়ে ওভারড্রাফট জি ওভারড্রাফট ব্যাংক ওভারড্রাফট হ্যাঁ ব্যাংক ওভারড্রাফট হইতে পারে সবই হইতে পারে সেগুলো সবার শেষে গিয়ে কনসিডার করব শুধুমাত্র ক্যাশ ব্যতি রেখে বাকি সব আইটেম আপনাকে কনসিডার করতে হবে ক্যাশটা আমরা লাস্টে গিয়ে কনসিডার করে মিলে ফেলবো ওকে স্যার তাহলে আমরা 5টা আইটেম অ্যাড করলাম এখন লেস করব আবার যেমন আপনার ডেপ্রিসিয়েশন বলেছি ডেপ্রিসিয়েশন তো নন ক্যাশ আইটেম সেটা মাইনাস করেছিল কাজে অ্যাড করার মতন কোনো নন ক্যাশ আইটেম যদি থাকে সেটা করবেন না থাকলে নেই নরমালি থাকে না সেক্ষেত্রে 1 নম্বরে আমরা বলবো ওখানে যেমন নন ক্যাশ আইটেম মধ্যে স্যার ফরেন এক্সচেঞ্জ কি একটা নন ক্যাশ আইটেম ফরেন এক্সচেঞ্জের লস অর প্রফিট হ্যাঁ ফরেন এক্সচেঞ্জ হলো নন ক্যাশ আইটেম এটা সাধারণত হিসাবের ক্ষেত্রে আমরা করি কিন্তু এটা ক্যাশ ইনফ্লো হয় না আউটফ্লো হয় না ইন্টারেস্ট স্যার পেইড বা রিসিভ যদি হয় ইন্টারেস্ট এগুলো আমরা সব বলবো একটু ধৈর্য ধরেন সব আসবে আপনি যদি একদম শেষের কথাটা বলেন তাহলে তো আগের কথাটা থেকে গেল তাহলে আমরা ওখানে যেমন বলেছিলাম এবার লেস করব লেস আইটেম ওখানে যেমন বলেছিলাম যে লস অন ডিসপোজাল তাহলে লেস হবে প্রফিট অন ডিসপোজাল অর গেইন অন ডিসপোজাল অফ নন কারেন্ট অ্যাসেট বা ফিক্সড অ্যাসেট লেস হবে গেইন অন ডিসপোজাল অন ফিক্সড অ্যাসেট ফার্স্ট আইটেম স্যার ইনভেন্টরি তো এখানে ছিল ডিক্রিজ এখানে কি স্যার ইনক্রিজ হতে পারে হ্যাঁ এখানে হবে ইনক্রিজ ওখানে যেমন ডিক্রিজ ছিল এখানে হবে ইনক্রিজ দি ভ্যালু অফ ইনভেন্টরি সেকেন্ড আইটেম হবে ইনক্রিজ দি ভ্যালু অফ ইনভেন্টরি থার্ড আইটেম হবে ইনক্রিজ দি ভ্যালু অফ অ্যাকাউন্টস রিসিভেবল ওখানে ছিল ডিক্রিজ অ্যাড করেছে ডিক্রিজ আর লেস হবে ইনক্রিজ দি ভ্যালু অফ অ্যাকাউন্টস রিসিভেবল
অ্যাডে ছিল দেখেন ইনক্রিজ দি ভ্যালু অফ অ্যাকাউন্টস পেয়াবেল, তাহলে লেসে হবে ডিক্রিজ দি ভ্যালু অফ অ্যাকাউন্টস পেয়াবেল, decrease the value of accounts payable. এখানে একটা প্রশ্ন হচ্ছে যে অ্যাকাউন্টস পেয়েবল এর ক্ষেত্রে যে অ্যাকাউন্টস পেয়েবল ডিক্রিজ হইলে তো যে আমরা পার্টিকে টাকা দিলাম টাকা চলে গেল বাইরে, এটা বুঝলাম স্যার, কিন্তু অ্যাডের ক্ষেত্রে যে ইনক্রিজ দ্য ভ্যালু অফ অ্যাকাউন্টস পেয়েবল, এখানে যদি অ্যাকাউন্টস পেয়েবল বাড়ে তার মানে পার্টি আমার কাছে টাকা পাচ্ছে, খালি আমার কাছে ডিউ হচ্ছে, সেই ক্ষেত্রে স্যার অ্যাড হয় কিভাবে? আপনার কাছে কি করে পাইলো যদি আপনি তার কাছ থেকে টাকা না আনেন? সাপ্লাই হয় সাধারণত স্যার। হ্যাঁ সাপ্লাই, ওই আমি তো আগেই বলছি এটা আপনি এই কনসেপ্টে আপনাকে আগাতে হবে যে যদি মানুষ সায়েন্স ব্যাকগ্রাউন্ড তো স্যার এর জন্য না বুঝছি, ওকে আপনি কনসেপ্ট এইভাবে আপনি ওই লেসের গুলো চিন্তা করবেন না, তাহলে আপনি কঠিন হয়ে যাবে। আপনি অ্যাডের গুলো চিন্তা করেন, আপনি অ্যাকাউন্টস পেয়েবল বেড়ে গেল, অর্থাৎ মানুষ আপনি, আমি তো উদাহরণ দিয়ে বলছি যে আজকে আপনার কাছে মানুষ 5,000 টাকা পায়, আপনি যদি কালকে বলেন যে স্যার আজকে বলেন 5,000, আগামীকালকে বলেন স্যার আমার কাছে মানুষ 7,000 পায়, এর অর্থ কি? তার মানে আপনি আরো 2,000 টাকা মানুষের কাছে ধার নিয়েছেন। এইভাবে ভাবেন, তাই না? জি মানে টাকা না পাবে স্যার, যদি অন্য কিছু পাওয়া হয়, মানে আমি 2,000 টাকা ঋণ আরো বাড়ছে, মানে কি আমি কিছু নিয়েছি তার কাছ থেকে, আমি কিছু বাকিতে কিনছি তার কাছ থেকে। না আমি ওইভাবে ভাববো না, ওইভাবে ভাবলে আমার অঙ্ক কঠিন হয়ে যাবে। আমি অঙ্ক ইজি করতে চাই। আমি অঙ্কটাকে ইজি করতে চাই, ওইভাবে ভাববো না। আমি ভাববো যে মানুষের কাছ থেকে আমি টাকা আনছি, সেটা ভাবতে অসুবিধা কোথায়? যেটা ভাবলে আমার জন্য ইজি হবে সেটাই ভাবি। টাকা যদি আনছি আমার কাছে তো ক্যাশ ইনফ্লো হলো আর কি, ইনফ্লো হয়েছে, এই জন্যই তো মানুষ আমার কাছে বেশি। আজকের পাই তো 5,000, কালকে বলতেছে 7,000 পাই, তার মানে অবশ্যই তার কাছ থেকে আমি 2,000 এনেছি। এইভাবে ভাবি। তাহলে আপনি অ্যাডের গুলা যদি ভাবেন, এই অ্যাড গুলা যদি আপনার কাছে ক্লিয়ার হয়, আর লেসের গুলা আপনি আর ভাববেন না, অটোমেটিক্যালি সেটা লেস হবে। লেসের গুলা যদি ভাবতে যান তাহলে আপনার কাছে অঙ্কগুলা কঠিন হয়ে যাবে, অনেক কোশ্চেনের সম্মুখীন হবেন। কাজে এই ভাবার দরকারই নাই। আপনি একটাই ভাববেন যে যদি ইনক্রিজ হলে যদি অ্যাড হয় তাহলে ডিক্রিজ হলে লেস হবে, ডিক্রিজ হলে যদি অ্যাড হয় তাহলে ইনক্রিজ হলে লেস হবে, জাস্ট উল্টা। আমরা সেইগুলাই বলেছি। তাহলে আমরা যদি অপারেটিং প্রফিটের সাথে এতক্ষণ অনেকগুলো আইটেম আমরা অ্যাড করেছি, অনেকগুলো আইটেম আমরা লেস করেছি, এই অ্যাড এবং লেসের পরে যে ফিগারটা বের হবে সেই ফিগারটা কি আমরা বলবো ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশনস। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন। তো ফাইনাল যে ফিগার বের হবে সেটা অ্যাড আর লেস করার পরে, জি মানে অ্যাড আর লেস করার পরে যেটা বের হবে সেটা দেব স্যার ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেটিং প্রফিট। আবার বলেন, কেটে কেটে আসতেছে। মানে অ্যাড আর লেস করার পরে অ্যামাউন্টের কথাটা কি বলেন স্যার? মানে ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। আমরা বলেছি যে অপারেটিং প্রফিটের সাথে আমরা অনেকগুলো আইটেম অ্যাড করেছি, অনেকগুলো আইটেম আমি লেস করেছি। এরপরে যে ফিগারটা বের হবে ওই প্রফিটের সাথে অ্যাড এবং লেস করে সেই ফিগারটাকে আমরা বলবো ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশনস। ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশনস, এটা স্যার শুরুতে তো লিখলাম আমরা, সেটা তো আপনি হেডিং দিয়েছেন, এখন ফিগারটা লেগে বের হয়েছে এই জন্য ফিগারের পাশে লিখলেন আর কি। এরপরে আমরা বলেছি যে আমাদের ফাইনাল টার্গেট হলো ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস বের করা। তাহলে এর সাথে মাত্র দুইটা আইটেম যদি আমরা লেস করি তাহলে আমার বের হবে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি। এক নম্বর আইটেম হলো আমরা বলি যে ইন্টারেস্ট পেইড অথবা ফাইন্যান্স কস্ট। ইন্টারেস্ট অথবা ফাইন্যান্স কস্ট পেইড, যেভাবে লেখেন ইন্টারেস্ট পেইড আর ফাইন্যান্স কস্ট পেইড, এটা হলো এক নম্বর। বলছি যে আমরা যে ক্যাশ ফ্লো ফ্রম ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস লিখছি না আমরা, ওখান থেকে লেস করেন, লেস এক নম্বরে দেন ইন্টারেস্ট পেইড।
এই ইন্টারেস্টটাকে অনেকে আবার বলে ফাইন্যান্স কস্ট। ইন্টারেস্ট পেইড অবলিক দিয়ে রাখেন ফিনান্সিয়াল কস্ট পেইড বা ফাইন্যান্স কস্ট। হ্যাঁ, একই জিনিস। ফাইন্যান্স কস্ট আর ইন্টারেস্ট জিনিস একই। তাহলে যে যেভাবে বোঝেন, যে অঙ্কেতে যা থাকে, ইন্টারেস্ট পেইড থাকলে ইন্টারেস্ট পেইড দেবেন, ফাইন্যান্স কস্ট থাকলে ফাইন্যান্স কস্ট দেবেন, দুইটা একই কথা। 2 নম্বরে হলো ইনকাম ট্যাক্স পেইড। তাহলে আপনি প্রথমে ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন পেয়েছেন, সেখান থেকে কি কি আইটেম বাদ দেবেন? ইন্টারেস্ট পেইড অর ফাইন্যান্স কস্ট, ইনকাম ট্যাক্স পেইড। ইনকাম ট্যাক্স পেইড এইটা বাদ দেওয়ার পরে যে ফিগারটা বের হবে, সেই ফিগারটাকে আমরা বলবো ক্যাশ ফ্লোজ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এতটুকু আমরা বুঝছি কিনা? স্যার এই অ্যাড আর লেসের মধ্যে আর তো কোনো আইটেম আসবে না? না, নরমালি আসবে না। এটা দিলাম আপনাকে একটা, ধরেন একটা ফরম্যাট করে দিলাম। এখন 2-1টা আইটেম তো বাড়তেও পারে, কমতেও পারে। আপনাকে আইডিয়া দেওয়ার জন্য আমি কিছু আইটেম দিয়ে একটা ফরম্যাট দিচ্ছি আপনাকে। এখন অঙ্কেতে হয়তো একটা আইটেম বাড়তেও পারে, একটা কমতেও পারে, তাই না? যেমন স্যার ইন্টারেস্ট রিসিভ, এটা কি অ্যাড হয়ে যাবে? হ্যাঁ, আপনাকে কিছু বোঝার জন্য, কনসেপ্ট দেওয়ার জন্য আমি কিছু আইটেম দিয়ে আপনাকে একটা ফরম্যাট করে দিচ্ছি, যাতে আপনি যে কোনো অঙ্ক ধরে করতে পারেন। এখন কিছু আইটেম যেগুলো আমরা ইনকাম স্টেটমেন্টে পাবো, আর কিছু আইটেম যেগুলো আমরা ব্যালেন্স শিটে পাবো। সব আইটেম তো আমরা ইনকাম স্টেটমেন্টে পাবো না। যেমন আপনার ডেপ্রিসিয়েশন, এটা আমি ইনকাম স্টেটমেন্টে পাবো, এটা কিন্তু আমি ব্যালেন্স শিটে পাবো না। কেন পাবো না বলেন তো? কিন্তু ব্যালেন্স শিটে তো থাকে, কিন্তু আমি ডেপ্রিসিয়েশনের মধ্যে থাকে। হ্যাঁ, আমি বলতেছি ব্যালেন্স শিটে পাবো না, কিন্তু ব্যালেন্স শিটে তো থাকে। রাইট, ওখানে থাকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, হয়তো 5 বছর 10 বছরের ডেপ্রিসিয়েশন থাকে, কিন্তু আমি তো বের করতে আসি 1 বছরের ক্যাশ ফ্লো। কাজে 1 বছরের ডেপ্রিসিয়েশনটা আমি পাবো ইনকাম স্টেটমেন্টে। ক্লিয়ার সবাই যারা নন কমার্স? এছাড়া অন্য যে আইটেমগুলো আমি বলেছি, যেমন কারেন্ট অ্যাসেট, যেমন বলেছি ডিক্রিজ ইনক্রিজ, আবার লাইবিলিটিও বলেছি ডিক্রিজ ইনক্রিজ, এগুলো কোথায় পাবো? স্যার লায়াবিলিটি অ্যাসেট তো স্যার ওই ইকুইটি স্যার ব্যালেন্স শিটে পাবো। ব্যালেন্স শিটে পাবো কারেন্ট অ্যাসেট, ব্যালেন্স শিটে। হ্যাঁ, কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটি, এগুলো আমি ব্যালেন্স শিটে খুঁজলে পাবো। আর এই যে ডেপ্রিসিয়েশন, এটা ইনকাম স্টেটমেন্টে খুঁজলে পাবো। কাজে আমি দুই দিক থেকে আমাকে ফিগারটা যোগ বিয়োগ করে নিয়ে আসতে হবে। সো দ্যাট আমার প্রথম কাজই হলো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি বের করা, এবং সেটার প্রথম কাজই হলো আমার ইনকাম স্টেটমেন্টের থেকে আমি অপারেটিং প্রফিট আগে নেব, আগে নিয়ে তারপরে সেখানে দেখব যে অপারেটিং প্রফিটের আগে যে আইটেমগুলো থাকবে সেগুলোর দিকে আমি তাকাবো। তাকাই দেখবো যে ওর মধ্যে কোনো নন ক্যাশ আইটেম আছে কিনা। নন ক্যাশ আইটেম থাকলে সেগুলোকে অ্যাড করব। উদাহরণ হিসেবে আমি বলেছি যেমন ডেপ্রিসিয়েশন। আরো যদি কোনো নন ক্যাশ আইটেম আসে আপনারা বাদ দেবেন, না আসলে নাই, কিন্তু নর্মালি ডেপ্রিসিয়েশন থাকে, সেজন্য আমি বলেছি ডেপ্রিসিয়েশন বাদ যাবে, অ্যাড হবে। অ্যাড হলেই আপনার ক্যাশটা বেড়ে যাবে। এরকমের আরো কিছু আইটেম বলছি যেগুলো ব্যালেন্স শিটে পাবেন, সেটা বলেছি কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি। অ্যাসেট যদি বাড়ে আপনার ক্যাশ আউটফ্লো হবে, আর অ্যাসেট যদি কমে ক্যাশ ইনফ্লো হবে। ইনফ্লো মানি অ্যাড, আউটফ্লো মানি লেস। তাহলে আমি এখান থেকে আমি সারা বছরে আমি ব্যবসার কাজ করে কত টাকার ক্যাশ আউটফ্লো ইনফ্লো হলো নেট, সেটা পেলাম ব্যবসার থেকে। সেটাকে আমরা বলি ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি। আমি সারা বছর যে বিজনেস করলাম তার মাধ্যমে কতটুকু ক্যাশ হলো সেটা আমি বের করলাম। এলো ফার্স্ট স্টেপ। সবাই ক্লিয়ার? ওকে, এবার আমি বের করব সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপ হলো, সেটা হলো ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি।
cash flow from investing activity. আর ইনভেস্টিং অ্যাক্টিভিটি নামেই বোঝা যায় যে ইটস এ লং টার্ম অ্যাক্টিভিটি। ইনভেস্টমেন্ট মানে হলো লং টার্ম, ফিক্সড টাইপের। সো দ্যাট আমরা আগের স্টেপে করেছি কারেন্ট টাইপের, এখন আমরা করবো ফিক্সড টাইপের, অর্থাৎ যেগুলা ফিক্সড অ্যাসেট সেগুলো আপনি কতটুকু কিনেছেন বা কতটুকু বিক্রি করেছেন, কতটুকু ভ্যালু বাড়ছে বা কতটুকু ভ্যালু কমছে, সেটা আমরা দেখাবো ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে। আপনি কতটুকু ইনভেস্ট করেছেন, ইনভেস্ট বলতে আমি বুঝি মোর দ্যান 1 ইয়ার, কিন্তু আপনি এই বছরই টাকা খরচ করেছেন। সে আপনি একটা মেশিন কিনেছেন, তাহলে এই মেশিনটা চলবে 10 বছর, কিন্তু আপনি তো ক্যাশটা দিয়েছেন এই বছরই, তাই না? সেই জন্য আমরা টোটাল যতটুকু ক্যাশ এই বছর আউট হবে সেটুকুই আমরা মাইনাস করবো। এই জন্য ওটার হেডিংটা হবে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি। প্রথম আইটেমটাই হলো increase the value of fixed asset. Increase the value of fixed asset. স্যার অ্যাড হবে না? হ্যাঁ, অ্যাড হবে। অ্যাডের প্রথম আইটেমটাই হলো না, অ্যাড হবে কেন? অ্যাসেট যদি বাড়ে তাহলে কি হলো, আপনার ক্যাশ গেল না আসলো? মাইনাস হবে স্যার, মাইনাস হবে, লেস হবে। জি স্যার। অথবা পারচেজ অফ ফিক্সড অ্যাসেট, হতে পারে, জি স্যার। পারচেজ অফ ফিক্সড অ্যাসেট, ইনক্রিজ দি ভ্যালু অফ ফিক্সড অ্যাসেট অথবা পারচেজ অফ ফিক্সড অ্যাসেট। আমি কেন এটা কথা বললাম, কারণ কি এমন অ্যাসেটও হতে পারে যে গত বছর ছিলই না, এবছর নতুন কিনেছেন, সেই জন্য বলেছি পারচেজ অফ ফিক্সড অ্যাসেট। আর গত বছরও আছে, এবছর আরো বেড়েছে, সেটা হলো ইনক্রিজ দি ভ্যালু অফ ফিক্সড অ্যাসেট। তাহলে যদি ইনক্রিজ হয়, আমরা আগেও আলোচনা করেছি অ্যাসেট বাড়লে আমার ক্যাশ আউটফ্লো হবে, মানে মাইনাস হবে। কার সাথে মাইনাস করব আমি এটা? স্যার আবার টোটাল ক্যাশ থেকে স্যার? জি, টোটাল ক্যাশ থেকে না তো, আপনার ওই অ্যাসেট থেকে মাইনাস করব না। আমাদের তো একটা ফিগার বের হইছে, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, ওখানে একটা ফিগার বের হইছে না? জি, ওখান থেকে আমি আস্তে আস্তে প্লাস মাইনাস করতেছি, কিন্তু জি আচ্ছা স্যার, ওইটা দিয়ে শুরু হলো আর কি। এবিসি আমরা তো নরমালি ওই যে ওরকম করে তিনটা ক্যাশ ফ্লো কে এবিসি করে তারপরে তিনটাকে প্লাস করতাম। তার মানে আমি আমার অপারেটিং অ্যাক্টিভিটিসে যে অ্যামাউন্টটা থাকবে ওটা থেকে স্যার প্লাস মাইনাস করব। হ্যাঁ, সেটাই যেহেতু আমরা ফিগার অলরেডি স্টার্ট করেছি ফ্রম অপারেটিং প্রফিট থেকেই, কাজে আমি তো প্লাস মাইনাস আস্তে আস্তে করে নিচে নামতেছি। আচ্ছা, তার মানে আমি একেবারে ওখান থেকেই প্লাস মাইনাস করে নামবো, ফাইনালি কি আর এবিসি প্লাস করার দরকার নেই আমার? এটা আপনি, ইট ইজ এ আর্ট, আপনি কিভাবে আর্ট করবেন ইট ইজ আপ টু ইউ। ওকে স্যার, আই গট ইট। সো দ্যাট আমরা হেডিং এর আন্ডারে আমরা ইনার কলমে ফিগারটা বের করে আমরা একবারে গিয়ে ওই ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটির সাথে হয় অ্যাড হলে অ্যাড করব, লেস হলে লেস করব, কিন্তু সেই ফিগারটার নামই হলো, আমরা এখন যেটা বের করব সেটা হলো ইনভেস্টিং অ্যাক্টিভিটি, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি। ইটস মে বি মাইনাস ফিগার, ইটস মে বি পজিটিভ ফিগার। ওকে, 2 নম্বর আইটেম হলো ডিক্রিজ দি ভ্যালু অফ ফিক্সড অ্যাসেট। তাহলে এটা অ্যাড হবে, অ্যাড আর লিখলাম না, আগেটা যেহেতু ব্র্যাকেট দিয়েছি মাইনাস দিয়েছি, কাজে এটা মাইনাস না, এটা হলো ডিক্রিজ দি ভ্যালু অফ ফিক্সড অ্যাসেট অর sale of fixed asset or disposal of fixed asset. Decrease the value of fixed asset or sale of fixed asset. তারপরের আইটেমটা হলো ইনভেস্টমেন্ট ইনকাম। তাহলে যেহেতু ইনকাম অবশ্যই পজিটিভ হবে, ইনভেস্টমেন্ট ইনকাম।
আপনি কোথাও 10 লাখ টাকা ইনভেস্ট করলেন, সেখান থেকে কোনো ইনকাম পেতে পারেন, সেজন্য ইনভেস্টমেন্ট ইনকাম। নেক্সট আইটেম ইন্টারেস্ট ইনকাম। ইনভেস্টমেন্ট ইনকাম স্যার কি হবে? ইনকাম কি হয়? ইনকাম করলে আপনার কি টাকা আসে না বাড়বে স্যার? বাড়বে স্যার, বাড়বে বাড়বে, কাজেই অ্যাড হবে। আমি যেহেতু ইনার কর্মে বলছি যে ওই ইনভেস্টিং অ্যাক্টিভিটির হেডে আমি একটা ফিগার বের করবো, সেই জন্যই প্রথমটা বলছি মাইনাস ফিগার, পরেরটা বলছি প্লাস ফিগার, তারপরেরটা ইনভেস্টমেন্ট ইনকাম প্লাস ফিগার, এগুলা যোগ বিয়োগ করে আমি একটা ফিগার বের করে আমি নিয়ে যাব, সে ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশনের সাথে হয় যোগ করবো বা মাইনাস করবো। তাহলে কয়টা আইটেম বললাম? তিনটা। ইন্টারেস্ট ইনকাম, চারটা হইছে স্যার। ইন্টারেস্ট ইনকাম, তারপরেরটা হলো ডিভিডেন্ড, ডিভিডেন্ড রিসিপ্ট। আচ্ছা, ওই ইনভেস্টমেন্ট ইনকামের জায়গায় আপনারা রিসিপ্ট লেখেন, ইনকাম হলে হবে না, রিসিপ্ট হতে হবে। ইন্টারেস্ট ইনভেস্টমেন্ট ইনকাম রিসিপ্ট, কারণ আপনি ইনকাম করেছেন টাকা দেয়নি, তাহলে তো হবে না স্যার। ইন্টারেস্ট ইনকামটা কি হবে স্যার? অ্যাড। হ্যাঁ, ইন্টারেস্ট ইনকাম রিসিপ্ট অ্যাড হবে স্যার। ইন্টারেস্ট ইনকাম অ্যাড হবে স্যার, অ্যাড হবে। তারপরে ডিভিডেন্ড, জি রিসিপ্ট, ডিভিডেন্ড ইনকাম রিসিপ্ট, জি বলেন। ইনকাম স্যার, ইনভেস্টমেন্ট ইনকাম আর ইন্টারেস্ট ইনকাম এই দুটোর মধ্যে কি স্যার বেসিক ফারাক আছে? থাকতেও পারে, আমি একটা ইনভেস্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। একটু যদি স্যার একটা উদাহরণ, আমি স্যার বন্ড কিনলাম, বন্ড তো স্যার লং টার্ম ইনভেস্টমেন্ট, জি বন্ডের স্যার যদি থেকে যে ইনকাম হলো স্যার, এটা স্যার কোন সেক্টরের মধ্যে পড়বে তাহলে? এটা আপনি ইনভেস্টমেন্ট ইনকামও বলতে পারেন, ইন্টারেস্ট ইনকামও বলতে পারেন, অ্যাজ ইউ লাইক বেস্ট। ইনক্রিজ দ্য ভ্যালু অফ ফিক্সড অ্যাসেট, এটা বলা যাবে না? হ্যাঁ, না 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 না, এটা তো ইনভেস্টমেন্ট, ওটা তো ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট স্যার। ইনকাম যদি অ্যাক্রুয়াল ইনকাম যদি হয়, সেটা কি তাহলে স্যার কাউন্ট হবে না? না, সেটা কাউন্ট হবে না, সেটা তো আপনার ক্যাশ আসে না, আমরা তো ক্যাশের হিসাব করি। মানে স্যার রিসিপ্ট শুধু সেটাই? জি, যেটা রিসিভ করছেন সেটুকুই। তাহলে ডিভিডেন্ড, লাস্ট আইটেম হলো ডিভিডেন্ড রিসিপ্ট, ডিভিডেন্ড ইনকাম, ডিভিডেন্ড ইনকাম রিসিপ্ট। ডিভিডেন্ড দুই রকমের হতে পারে, ডিভিডেন্ড পেতেও পারে, ডিভিডেন্ড দিতেও পারে। যদি দেই তাহলে ওটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজে যাবে না স্যার? সেটা আমরা পরে আলোচনা করি। তাহলে আমরা রিসিপ্ট স্যার অ্যাড হবে স্যার, ডিভিডেন্ড রিসিপ্ট, ডিভিডেন্ড রিসিপ্ট, ডিভিডেন্ড ইনকাম রিসিপ্ট অ্যাড হবে। তাহলে আমরা ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিতে কয়টা আইটেম পাইলাম? পাঁচটা পেলাম। একটা হলো ইনক্রিজ দ্য ভ্যালু অফ ফিক্সড অ্যাসেট, অথবা বলছে পারচেজ অফ ফিক্সড অ্যাসেট। 2 নম্বরে বলেছি ডিক্রিজ অ্যাসেট অর সেল অফ ফিক্সড অ্যাসেট বলেছি, অর ডিসপোজাল অফ ফিক্সড অ্যাসেট বলেছি। 3 নম্বরে বলেছি ইনভেস্টমেন্ট ইনকাম রিসিপ্ট। 4 নম্বরে বলেছি ইন্টারেস্ট ইনকাম রিসিপ্ট। 5 নম্বরে বলেছি ডিভিডেন্ড ইনকাম রিসিপ্ট। ইন্টারেস্ট ইনকাম আছে মিস করে দিতে আছে। তাহলে আমি 5টা আইটেম বলেছি, এই 5টা আইটেম থেকে একটা ফিগার বের হবে, সেই ফিগারটা আপনি যোগ করবেন বা বিয়োগ করবেন কার সাথে? জি, ফাইন। থার্ড স্টেপ হলো ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার যদি রেন্ট পাই তাহলে কি এটা এখানে আসবে না? রেন্ট?
রেন্ট যদি রিসিভ করি আমি, হ্যাঁ ভাড়া যদি রিসিভ করেন সেটা তো আপনার ইসের ভিতর চলে যাবে, অপারেটিং এর ভিতর চলে যাবে। ওটা কি অপারেটিং এ যাবে স্যার? হ্যাঁ কিন্তু রেন্ট তো আমি দিচ্ছি আমার ফিক্সড অ্যাসেটের দিয়েছি না স্যার। রেন্ট যদি আপনি যদি সেটা আপনার ইসের মানে বিজনেসে যদি পার্ট হয় সেক্ষেত্রে অপারেটিং এ আসবে, আর যদি কোনো আপনার ইনভেস্ট করে সেখান থেকে আপনি রেন্ট নিয়ে আসেন সেটা ইনভেস্টিং এ আসবে। কোনো বিল্ডিং আমার ফিক্সড অ্যাসেট, আমার বিল্ডিং ওইটাকে তাহলে মানে আমি অপারেটিং এ ধরবো নাকি আমার ইনভেস্টিং এ ধরবেন? তো ওইটা থেকে রেন্ট পেলে স্যার ওটা ইনভেস্টিং এ যাবে না? হ্যাঁ ইনভেস্টিং এ আসবে। আর আরেকটা বিষয় ছিল স্যার, যদি নতুন করে আমি ইনভেস্টমেন্ট ব্যাংক, সেটা আপনি দেখবেন যে ওই যে ইনকাম স্টেটমেন্ট দেখলেই বুঝতে পারবেন ইনকাম স্টেটমেন্টে কোন জায়গায় শো করছে, সেই অনুসারে আপনি হয় ইনভেস্টিং এ অথবা অপারেটিং এ নেবেন। আরেকটা ছিল স্যার, যদি আমি নতুন করে ব্যাংক লোন নিয়ে থাকি, নতুন করে যদি ব্যাংক লোন নিয়ে থাকেন সেটা কি লং টার্ম না শর্ট টার্ম? লং টার্ম নিয়েছি স্যার। লং টার্ম লোন হলে সেটা তো আপনার ওই যে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি চলে আসবে। আপনি তো অ্যাডভান্স আলোচনা করতেছেন, আমরা অনেক পিছনে আছি, বুঝতে পেরেছেন? তাহলে স্যার পারচেজ অফ লং টার্ম ইনভেস্টমেন্ট মানে কি স্যার? আপনি তো আলোচনা করতেছেন, যে আলোচনাটা আমি সবার শেষে করব সেটা আপনি আগে করতেছেন, তাহলে আমি কিভাবে বুঝাবো আপনাকে? আপনাকে ওয়েট করতে হবে, আমার শেষ পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে, তারপরে আপনি কোশ্চেন থাকলে কোশ্চেন করবেন, বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, আমাদের থার্ড স্টেপ হলো ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। স্যার এই যে ফিগারটা বের হয়েছে এই ফিগারটার নাম কি স্যার? ওই যে অপারেটিং অ্যাক্টিভিটি থেকে বের করা ইনভেস্টিং অ্যাক্টিভিটি থেকে বাদ দেওয়ার পর এই ফিগারটার নাম নাই, আমরা তিনটা নামে তিনটা ফিগার বের করব। একটা নাম দিয়েছি আমরা ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, আরেকটা ফিগার বের হইলো সেটাকে আমরা নাম দিয়েছি ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি, আরেকটা ফিগার বের হবে সেটার নাম দেব ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। এই তিনটা ফিগার আপনি একত্রে যোগ করেও নামাতে পারেন অথবা আলাদাভাবে আবার আরেক জায়গায় লিখে তিনটাও যোগ করতে পারেন। আমরা শেষ পর্যন্ত আলোচনা করার পরে আপনাদের সকল কোশ্চেনের উত্তর হয়ে যাবে, সেজন্য আপাতত যেভাবে বুঝাই সেভাবে বুঝে বুঝে আগাতে থাকেন। শেষেরটা আগে কোশ্চেন করে ফেললে তখন বুঝানো সমস্যা হয়ে যায়, কারণ এখানে অনেকে আছে যারা প্রথম করতেছে আর অনেকে আছেন হয়তো দুইবার পরীক্ষা দিয়েছেন, কাজে সেম জিনিস না। আমাকে তো প্রথম যিনি ক্লাস করতেছেন তাকে নিয়ে আমাকে আগাতে হবে। স্যার আমাদের সময় শেষের দিকে স্যার, একটু জলদি শেষ করে দিলে ভালো হবে স্যার। হ্যাঁ স্যার আমাদের সময় শেষের দিকে স্যার। আচ্ছা তাহলে লেখেন ওই যে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি লিখেছেন, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। জি স্যার। হ্যাঁ ওখানে লেখেন ইনক্রিজ দি ভ্যালু অফ শেয়ার ক্যাপিটাল। ক্যাপিটাল মানে লায়াবিলিটি, শেয়ার ক্যাপিটাল যদি বাড়ে তাহলে এতে কি বোঝা যায়? আপনি মানুষের কাছ থেকে টাকা পেয়েছেন, সো দ্যাট দে ইনক্রিজ দি ভ্যালু অফ শেয়ার ক্যাপিটাল। তার সাথে লেস হবে স্যার। হ্যাঁ লেস হবে কেন? ইনক্রিজ শেয়ার ক্যাপিটাল ইনক্রিজ হলে কি টাকা চলে যায় না আসে? ও আসে স্যার। আসে, তাহলে লেস হবে কেন? জি স্যার অ্যাড হবে। হ্যাঁ তারপর হলো increase the value of long-term loans or debenture. Increase the value of long-term loans or debenture. আমরা শুধুমাত্র আইটেম বলছি, যদি ইনক্রিজ হয় তাহলে হবে প্লাস, যদি ডিক্রিজ হয় হয়ে যাবে মাইনাস। কাজেই আমি শুধু আইটেমের নাম বলছি যে শেয়ার ক্যাপিটাল যদি বেড়ে যায় তাহলে সেটাকে ক্যাশ ইনফ্লো হবে, যদি আপনার লোন বেড়ে যায় লং টার্ম লোন অথবা ডিবেঞ্চার তাহলে আপনার ক্যাশ ইনফ্লো হবে। তারপরে হলো ডিক্রিজ দি ভ্যালু অফ ডিবেঞ্চার অর লোন, হলে মাইনাস হবে, ডিক্রিজ দি ভ্যালু অফ ডিবেঞ্চার অর লোন।
ডিক্রিজ দি ভ্যালু অফ ডিবেঞ্চার আর লোন। লাস্ট আইটেম হলো পেমেন্ট অফ ডিভিডেন্ড। ক্যাশ পেমেন্ট অফ ডিভিডেন্ড। লাস্টটা মাইনাস হবে, ক্যাশ পেমেন্ট অফ ডিভিডেন্ড মাইনাস হবে, জি আউট হবে। তাহলে অ্যাড হবে স্যার। যদি আপনার শেয়ার ক্যাপিটাল বেড়ে যায় তাহলে অ্যাড হবে, যদি আপনার লোন বা ডিবেঞ্চার বেড়ে যায় অ্যাড হবে, যদি আপনার লোন বা ডিবেঞ্চার কমে যায় তাহলে মাইনাস হবে। শুধু খেয়াল করবেন যে এই জিনিসটা বাড়লে কি আমার ক্যাশ আসলো না ক্যাশ গেল, এতটুকু খেয়াল করবেন, তাহলেই আপনার অঙ্ক হয়ে যাবে। আপনার লোন যদি বাড়ে তাহলে অবশ্যই আপনাকে মনে করতে হবে ক্যাশ ইনফ্লো হয়েছে। লোন যদি, তাহলে আপনাকে বুঝতে হবে আপনি তাকে পেমেন্ট দিয়ে দিয়েছেন। সেই জন্যই বলেছি ডিক্রিজ দি ভ্যালু অফ ডিবেঞ্চার অন লং টার্ম, সেটা হবে মাইনাস ফিগার, এবং লাস্ট ওয়ান হলো পেমেন্ট অফ ডিভিডেন্ড। তাহলে এখান থেকে একটা ফিগার বের হবে। তাহলে আমরা তিনটা ফিগার পেলাম, একটা হলো ক্যাশ জেনারেট ফ্রম অপারেশন, তারপর পেলাম ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি, তারপর পেলাম ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। তাহলে আমরা খেয়াল করেন, দেখেন কোন ভাগের আইটেম কিন্তু কোনো ভাগের সাথে মেলে না। যেমন ফাইন্যান্সিং বলতেছি কোনগুলো, যেগুলো লং টার্ম লায়াবিলিটি ক্যাপিটাল জাতীয়, সেইগুলোকে ফাইন্যান্সিং বলতেছি। ইনভেস্টিং বলতেছি কোনগুলো, যেগুলো লং টার্ম আমি ইনভেস্ট করেছি অ্যাসেটে, সেগুলোকে বলতেছি ইনভেস্টিং অ্যাক্টিভিটি। সো দ্যাট আপনার কনসেপ্ট কিন্তু তিনটা স্টেপের তিনটা কনসেপ্ট। একটা স্টেপ কিন্তু সম্পূর্ণ ইনকাম স্টেটমেন্টের উপরে নির্ভর করে, আর বাকি দুইটা কিন্তু সম্পূর্ণ ব্যালেন্স শিট উপরে নির্ভর করে। So that it is a balance sheet item, investing activity and financing activity balance sheet item। এখান থেকে আমি ফিগার পেয়ে যাব। তাহলে এই তিনটা ফিগার যোগ করে আমি যে ফিগারটা পাবো, সেই ফিগারটার সাথে আমি যদি ক্যাশের ওপেনিং যদি যোগ করি, তাহলে আমার ক্যাশের ক্লোজিংটা মিলে যাওয়ার কথা। এখন আবার অনেকেই কোশ্চেন করেছেন যে ক্যাশের ওপেনিং যদি ওভারড্রাফট হয়, ক্যাশের ওপেনিং যদি আপনার মাইনাস ফিগার হয়, মাইনাস ফিগার হলে মাইনাস ফিগারই যোগ করবেন, মাইনাসই করবেন, যেভাবে আছে সেভাবেই করবেন। ওভারড্রাফট হলে ওভারড্রাফট করবেন, পজিটিভ হলে পজিটিভ করবেন। মূল কথা হলো তিনটা ফিগার যোগ করলে যা হয় সেটার সাথে আমি যোগ করব ক্যাশের ওপেনিং ব্যালেন্স অথবা ব্যাংকের ওপেনিং ব্যালেন্স। যদি ক্যাশ এবং ব্যাংকের ওপেনিং ব্যালেন্স আমি যোগ করি, তাহলে যে ফিগারটা আমি পাবো সেটাকে বলা হবে ক্যাশের ক্লোজিং ব্যালেন্স। এই ক্লোজিং ব্যালেন্স যদি আপনার ব্যালেন্স শিটের ক্যাশ ব্যালেন্সের সাথে মিলে যায়, তাহলে আপনি ভাববেন আপনার ক্যাশ ফ্লোটা হয়ে গেছে। ক্লিয়ার সবাই? স্যার ক্লিয়ার। কোনো কোশ্চেন আছে কারো? লাস্টের অংশটা স্যার একটু রিপিট করলে ভালো হয়। লাস্টে কোনটা বলেন? ওপেনিং ব্যালেন্স আর ক্লোজিং ব্যালেন্স। হ্যাঁ, ওইটা বলছি কি আপনি তিনটা ফিগার পেয়েছেন না, তিনটা স্টেপ দিয়া? জি স্যার। তিনটা ফিগার যোগ করলে ধরে নেন আপনার 5,000 টাকা হয়েছে, ঠিক আছে? এই 5,000 টাকার সাথে আপনি ব্যালেন্স শিটে পাবেন ব্যাংকের ক্লোজিং ব্যালেন্স পাবেন, আর কোথাও না কোথাও ব্যাংকের ওপেনিং ব্যালেন্সও থাকতে পারে। তাহলে ক্যাশ এবং ব্যাংকের ওপেনিংটা আপনি যোগ করবেন। আপনার পকেটে যা টাকা ছিল সেই টাকাটা আপনি যোগ করবেন, বছরের প্রথমে যে টাকাটা ছিল সেটা এই 5,000 টাকার সাথে যোগ করবেন। যোগ করলে আপনার বছরের শেষে যে টাকা থাকার কথা সেটা বের হয়ে যাবে, এবং সেটাকে আমরা বলি ক্লোজিং ব্যাংক ব্যালেন্স অর ক্লোজিং ক্যাশ ইন হ্যান্ড। যদি হাতে থাকে এবং ব্যাংকে থাকে তার ক্লোজিং ব্যালেন্সটা, এই ক্লোজিং ব্যালেন্স আপনি ব্যালেন্স শিটে পাবেন। ওইটার সাথে যদি আপনার এই অঙ্কের ব্যালেন্স মিলে যায়, তাহলে আপনি ভাববেন আপনার অঙ্কটা হয়ে গেছে, আর না মিললে ভাববেন অঙ্ক হয়নি। স্যার একটা প্রশ্ন স্যার। বলেন। অপারেটিং প্রফিট আমরা এখন স্যার করলাম স্যার, কাউন্ট করলাম এগুলা অ্যাড এবং লেস, তারপরে স্যার লিখলাম হলো ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন। এরপরে আবার স্যার লেস করলাম দুটো আইটেম স্যার, ইন্টারেস্ট অর ফাইন্যান্স কস্ট পেইড, জি, ইনকাম ট্যাক্স পেইড। জি, এই দুটো কিছু আমরা এই যে লেসের সাথে আগের লেসের সাথে করতে পারি না? না, তাহলে তো আপনার ওই ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন ওই কথাটা লিখতে পারতেছেন না। ও জি স্যার। তাহলে তো আপনি ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন ওই কথাটা আপনি লিখতে পারতেছেন না। স্যার এই দুটো স্যার অপারেশন থেকে আসে না, তাই? হ্যাঁ, সেজন্য ওইটা লেখার পরে ওইটার সাথে অ্যাডজাস্ট করলে তারপরে নেট অপারেশন, তারপর হলো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি। জি, ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ।
এই ফরম্যাটটা যদি কেউ বুঝে থাকেন আশা করি যে কোনো অঙ্ক ধরেই আপনারা স্টার্ট করতে পারবেন। তারপরে আমরা প্র্যাকটিক্যালি অঙ্ক করব সামনে নেক্সট ক্লাসে। আর যতটুকু আমরা করেছি এতটুকু আপনারা দরকার হলে নিজেরা আরেকবার খাতা দিক তাকালে তখন আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমরা ব্রিফলি আরো আলোচনা করব। আজকের ক্লাসের উপরে কোনো কোশ্চেন আছে আর? ম্যানেজারের কথাটা কি বলেন স্যার লাস্টে স্যার? জি ক্যাশ ফ্লো মিলে যাওয়ার ব্যাপারটা স্যার। ক্যাশ ফ্লো মিলে যাওয়ার কথাটা বলছি যে আপনি যে তিনটা স্টেপ দিয়ে তিনটা ফিগার বের করেছেন না? জি স্যার। ওইটার সাথে যোগ করবেন আপনার ওপেনিং ব্যালেন্স ক্যাশের। জি স্যার। সেটা ক্যাশ ইনও থাকতে পারে, ক্যাশ আর ব্যাংকও থাকতে পারে, ক্যাশ ওভারড্রাফটও থাকতে পারে। যা ওপেনিং আছে সেটা যোগ করবেন। যোগ করলে যেটা বের হবে সেটাকে বলা হয় ক্লোজিং ক্যাশ ব্যালেন্স। এই ক্লোজিং ক্যাশ ব্যালেন্স আপনি ব্যালেন্স শিটে পাবেন। যদি দেখেন যে ব্যালেন্স শিটের ফিগার আর আপনার এখানে খাতায় বের করা ফিগার মিলে গেছে তখন বুঝবেন যে আপনার অঙ্কটা হয়েছে ক্যাশ ফ্লো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ শেষ হয়ে গেছে। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।